আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার ঘরে আমার ক্লাস কর্মসূচিতে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল হক, সহকারী শিক্ষক, বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বীরগঞ্জ, দিনাজপুর। আমরা একটা চিত্র দেখি। প্রথমে দেখি কিসের চিত্র? ও, কচুমুখী। কচুমুখী সবাই ইদানিং বাজারে পাওয়াই যাচ্ছে, সবাই খেয়েছো। কচুমুখী এবং কচু, এই দুইটা জিনিস আমরা যখন খাই, একটু যদি সিদ্ধের কোনো কম বেশি হয়, অর্থাৎ সিদ্ধের সমস্যা হয়, একটু কম সিদ্ধ হলে আমাদের মুখ চুলকায়। কেন চুলকায় কখনো কি চিন্তা করেছো? এটা চুলকানোর কারণ হলো কচুমুখীতে সাধারণত ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের পদার্থ থাকে, যা আমাদের এই চুলকানির জন্য দায়ী, চুলকানি বা ফুটফুটির জন্য দায়ী। যদি ভালো করে সিদ্ধ করা হয় বা ভালো কচু হলে, সিদ্ধটা ভালো হলে, তখন আর আমাদের গলায় পুটপুট করবে না বা চুলকাবে না। এটা কিসের কারণে হয়? এই যে বললাম ক্যালসিয়াম অক্সালেট নামক একটা পদার্থ, সেটি আসলে মূলত ক্ষার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ক্ষার কি? তো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের অধ্যায় হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা, নবম অধ্যায়ের চলমান অধ্যায়। প্রথম পাঠে আমি অ্যাসিড এবং ক্ষার কাকে বলে, কি কি প্রকার, সেই রকম আলোচনা করেছি। দ্বিতীয় পাঠে অ্যাসিড এবং লৌহ অ্যাসিডের বিক্রিয়া সমূহ আলোচনা করেছি। আজকে আমরা আজকে আমরা আলোচনা করব ক্ষারক কি, ক্ষারকের ভৌত এবং রাসায়নিক ধর্মের ব্যাখ্যা, ক্ষার শনাক্তকরণ, ক্ষারকের মধ্যে পার্থক্য, ক্ষারের ব্যবহার এবং সাবধানতা। বুঝতেই পারছো আজকের ক্লাসটা সাজানো হয়েছে সম্পূর্ণ ক্ষারের উপর। তো ক্ষারক কাকে বলে? আগের সংজ্ঞাটা খেয়াল করে দেখো। ক্ষারক হলো, এটা ক্লাস 8এও ছিল, কিন্তু ক্ষারক হলো যে সকল যৌগ জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন প্রদান করে, তাকে ক্ষারক বলে। তাহলে যে সকল যৌগ জলীয় দ্রবণে অর্থাৎ পানিতে বিয়োজিত হয়ে, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে হাইড্রোক্সাইড আয়ন অর্থাৎ OH নেগেটিভ আয়ন প্রদান করে, তাকেই বলা হয় ক্ষারক। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়া, বেকিং সোডা ইত্যাদি হচ্ছে ক্ষারকের উদাহরণ। ক্ষারকের বৈশিষ্ট্য এখানে একটু দেওয়া আছে, নিচে ক্ষারকের বৈশিষ্ট্য দেওয়া হলো, এরা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, অর্থাৎ অ্যাসিড থেকে যে হাইড্রোজেন আয়ন আসে, প্রোটন, সেটি গ্রহণ করে এবং হাইড্রোক্সাইড আয়ন দান করে, OH আয়ন দান করে। ক্ষারকের আণবিক গঠনটা কেমন হবে? দেখো, ক্ষারকের আণবিক গঠন, আমরা যদি একটা ক্ষারক নেই, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে কি সংকেত? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এটার গঠনটা কেমন হবে দেখো, এটি সোডিয়াম পরমাণু, অক্সিজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু মিলে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। ক্ষারকের উদাহরণগুলো দেখি। ক্ষারক আসলে কোনগুলো? সাধারণত ধাতুর অক্সাইড এবং ধাতুর সাথে হাইড্রোক্সাইড আয়ন যুক্ত যৌগগুলোই হচ্ছে ক্ষারক। যেমন এখানে কয়েকটা নাম দেওয়া আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, অ্যালুমিনিয়াম অক্সাইড। আগেই বলেছি ধাতুর হাইড্রোক্সাইড যৌগ এবং ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয়। এখানে এগুলো সবগুলোতে OH আয়ন আছে, কিন্তু এটাতে OH আয়ন নেই। এটা হচ্ছে ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয়। এটাও ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয়। তো এখানে আমরা একটা জিনিস দেখবো। দেখো,
এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, ক্ষার ক্ষারক। আসলে ক্ষার এবং ক্ষারক কি, ক্লাস 8 কিন্তু ছিল ক্ষার এবং ক্ষারক কি। যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে বলা হয় ক্ষার। অর্থাৎ ক্ষারকের মধ্যে যেগুলো পানিতে দ্রবীভূত হবে, পানির সাথে মিশে যাবে, সেগুলোকে বলা হবে ক্ষার বা অ্যালকেলি। ক্ষার বা অ্যালকেলি। তাহলে বোঝা যাচ্ছে ক্ষার হতে গেলে ক্ষারককে অবশ্যই পানিতে দ্রবীভূত হতে হবে। যেমন এখানে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। এই চিত্রে দেখো, এই চিত্রে সম্পূর্ণ চিত্রে কিন্তু এই যে বড় বৃত্তটা, এই বৃত্তটাকে আমরা যদি একটা ইউনিভার্সাল সার্বিক সেট কল্পনা করি, এই সম্পূর্ণ সেটের মধ্যে থাকবে ক্ষারকগুলো। ক্ষারকের কিছু অংশ মিলে উপসেট হবে ক্ষার। যেমন কপার অক্সাইড, কপার হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে ক্ষারক। এগুলো পানিতে দ্রবীভূত হয় না। পক্ষান্তরে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে এগুলো হবে ক্ষার। তাহলে ক্ষার আর ক্ষারকের মধ্যে পার্থক্য হলো, সকল ক্ষারকের মধ্য থেকে যে কয়েকটা ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদের নাম হবে ক্ষার, আর যারা হবে না তাদের নাম কি হবে, ক্ষারক। এই জন্য আমরা একটা কথা বলতে পারি, সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষার ক্ষার নয়। সকল ক্ষারক ক্ষার নয়। আশা করি বোঝা গেছে বিষয়টা। এবারে ক্ষারকের কিছু ধর্ম আমরা একটু আলোচনা করি। ক্ষারকের কিছু ধর্ম বলতে, ক্ষারক কেমন দেখো, এর আগে বলছিলাম ক্ষারকের স্বাদ হচ্ছে কটু। ক্ষারক নীল লিটমাসকে লাল করে। তো ক্ষারকের ধর্মের মধ্যে প্রথমে দেওয়া আছে ধাতুর হাইড্রোক্সাইড, অর্থাৎ ধাতু সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতুর হাইড্রোক্সাইড, ওএইচ আয়ন যদি হয়, ওএইচ আয়ন যুক্ত হলে সেটা হবে ক্ষার। এরা লাল লিটমাস পেপারকে নীল করবে। পানিতে অতিমাত্রায় দ্রবণীয়, সাধারণত পানিতে অতিমাত্রায় দ্রবণীয়। সকল ক্ষারক পানিতে দ্রবীভূত হয় এমনটা নয়, যে সমস্ত ক্ষারক পানিতে দ্রবীভূত হয় তাদেরকে ক্ষার বলে। আমরা আগেও জেনেছি এই বিষয়টাই। এখন দেখো, ক্ষারের ধর্মসমূহে একটা প্রমাণ আমরা দেখি। এখানে একটি লাল লিটমাস পেপার দেখা যাচ্ছে। এই লাল লিটমাস পেপারটিকে যদি আমি একটা সাবানের ওপর ধরি, তোমরা জানো সাবান ক্ষারীয়, সাবানের উপর ধরলে লাল লিটমাস পেপারটি নীল হয়ে যাবে। তাহলে সাবানের উপর ধরলে লাল লিটমাস পেপার নীল হয়ে যাবে। এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের কোনো দ্রবণ নেই, সেখানে যদি লাল লিটমাস ধরি তাহলে নীল হয়ে যাবে। লাল লিটমাসকে এরা নীল করে। সাবান ক্ষারীয়। এখন করোনা ভাইরাস চলছে, তোমরা জানো করোনা ভাইরাসে কিন্তু বারবার একটাই কথা বলা হচ্ছে যে বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, কমপক্ষে 20 সেকেন্ড। কারণ হলো যে করোনা ভাইরাস, এই ভাইরাসটি ক্ষারের সাথে ক্ষারের মিশ্রণে আসলে সেটা মরে যাবে, অর্থাৎ সেই অণুজীবটি আর আমাদের আক্রমণ করতে পারবে না। এই জন্য আমরা বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়ার পরামর্শ পাচ্ছি, এবং আমরা অনেকটাই সচেতন হয়ে এই সাবান পানি ব্যবহার করছি যাতে আমাদের হাত ক্ষারীয় হয়। এর কিছু ব্যাড ইফেক্টও আছে। সাবান বারবার ব্যবহার করলে খরচও বেড়ে গেছে, আবার অনেকের হাত খসখসে হচ্ছে। অনেকে আবার এই যে হ্যান্ড ওয়াশ ব্যবহার করে, হ্যান্ড ওয়াশটাও ভালো, তবে হ্যান্ড ওয়াশের চাইতে সাবান অধিক কার্যকর। আবার এই সাবানের চাইতে কাপড় কাচা যে সাবান আছে সেটা আরো কার্যকর, কারণ কাপড় কাচা সাবানের ক্ষারের পরিমাণ বেশি। এবারে আমরা ক্ষারের কিছু রাসায়নিক ধর্ম নিয়ে আলোচনা করব। তো ধাতব লবণের সাথে যখন লঘু ক্ষার বিক্রিয়া করা হবে তখন কি হয়? ধাতব লবণ বলতে সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম নাইট্রেট ইত্যাদি লবণ। এই লবণগুলোর সাথে যখন লঘু ক্ষার বিক্রিয়া করা হবে
তখন কি হবে দেখো, তখন এই লঘু ক্ষারের সাথে বিক্রিয়া করে, যেমন অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে ক্ষার বিক্রিয়া করলে হবে কি, অ্যালুমিনিয়াম অর্থাৎ ধাতুর হাইড্রোক্সাইড তৈরি করবে। তাহলে এখানে কি হবে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হবে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ ধাতুর হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন হয়েছে। এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হলো, এটি কিন্তু একটা অর্ধক্ষেপের সৃষ্টি করবে, অর্থাৎ টেস্ট টিউবের নিচে জমা হবে। সেটা কেমন বর্ণ হবে, সাদা বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হবে। এই পরীক্ষার মাধ্যমে আমরা লবণ শনাক্ত করি, অর্থাৎ কোনটা কোন ধাতুর লবণ তা শনাক্ত করা যায় এই বিক্রিয়ার মাধ্যমে। এমনই আর একটা বিক্রিয়া দেখি, ফেরাস নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কি হবে, আগেই বলেছি একই রকম বিষয়। এখানে যেমন ধাতুর হাইড্রোক্সাইড তৈরি হয়েছে, এখানেও তাই হবে, সাথে আরেকটা ধাতুর লবণ পাওয়া যাবে। যেমন দেখো, ফেরাস নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছে, যা সবুজ বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি করবে এবং সোডিয়াম নাইট্রেট লবণ উৎপন্ন করবে। তাহলে এটা হলো সবুজ বর্ণের অর্ধক্ষেপ। তার মানে আমরা কোনো লবণ থেকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার ফলে সবুজ বর্ণের অর্ধক্ষেপ পাই, তাহলে আমরা বুঝে নেব যে এটা ফেরাস নাইট্রেটের লবণ। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, এখানে আরো কিছু বিক্রিয়া দেখানো হয়েছে, ঠিক একই রকম। এটা হচ্ছে ফেরিক নাইট্রেট, আগেরটা দেখলাম ফেরাস নাইট্রেট, এটা হচ্ছে ফেরিক নাইট্রেট। ফেরিক নাইট্রেটের বিক্রিয়া কি হবে, ফেরিক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে কি হবে দেখো, ফেরিক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় লালচে বাদামি বর্ণের অর্ধক্ষেপ সৃষ্টি হবে। আগেরটাতে সবুজ পেয়েছিলাম, এটাতে লালচে বাদামি বর্ণের অর্ধক্ষেপ পাওয়া যাবে। তাহলে লালচে বাদামি বর্ণের অর্ধক্ষেপ পেলে আমরা বুঝবো এটা ফেরিক লবণ, আর সবুজ পেলে বুঝতাম যে এটা ফেরাস লবণ, ফেরাস নাইট্রেট, আর এটা হচ্ছে ফেরিক নাইট্রেট। আশা করি বোঝা গেছে। এবারে কপার নাইট্রেট লবণের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করা যায়, তখন কি হয় দেখো, কপার নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কপার হাইড্রোক্সাইডের হালকা নীল অর্ধক্ষেপ তৈরি হয়, এটা হবে হালকা নীল। তাহলে এখানে কোন লবণের কোন ধরনের অর্ধক্ষেপ সৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে, একটু মনে রাখতে হবে। তাহলে আমরা এই বিক্রিয়ার সাহায্যে লবণগুলো চিহ্নিত করতে পারবো। ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, আরো কিছু বিক্রিয়া আমরা দেখব। যেমন জিঙ্ক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কি হয়, জিঙ্কের রং সাধারণত সাদা হয়। তো জিঙ্ক নাইট্রেটের সাথে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় হচ্ছে সোডিয়াম জিঙ্ক হাইড্রোক্সাইড এর সাদা অর্ধক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট লবণ, তাহলে এটা হচ্ছে সাদা। তাহলে জিঙ্ক নাইট্রেট হচ্ছে সাদা। আর একটা বিক্রিয়া দেখি, অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ। অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি হবে, এখানেও একটা অর্ধক্ষেপ সৃষ্টি হবে। এখানে মূলত অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এখানে অর্ধক্ষেপ সৃষ্টি হবে না, অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু ঝাঁঝালো গন্ধের সৃষ্টি করবে। ঝাঁঝালো গন্ধের সৃষ্টি হলে আমরা বুঝবো যে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে আশা করি বোঝা গেছে আমরা লঘু ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া কি হয়। এবারে ক্ষারের ব্যবহার একটু দেখে নেই। ক্ষারের ব্যবহারগুলোর মধ্যে হচ্ছে কাপড় পরিষ্কারে। আমরা কাপড় পরিষ্কারে ডিটারজেন্ট বা কাপড় কাচার সাবান ব্যবহার করি। এই কাপড় থেকে ময়লা সরানোর ক্ষেত্রে ডিটারজেন্ট বা সাবান কাজ করে। পিঁপড়ার কামড়, পিঁপড়া বললা বা হচ্ছে ভিমরুল কামড় দিলে যদি আমরা চুন একটু লাগাই দিই তাহলে অনেকটাই আরাম পাওয়া যায়। এর কারণটা হচ্ছে তাদের বিষগুলোতে অ্যাসিড থাকে, তো আমরা যদি চুন দিই, চুন হচ্ছে ধাতুর অক্সাইড,
তাহলে যা ক্ষারীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া ঘটাবে, ফলে আমাদের জ্বালাটাও একটা কম হবে। তারপরে আসছে দাঁত ব্রাশ। আমরা দাঁত ব্রাশ করি যে পেস্ট দিয়ে, সেই পেস্টটা কিন্তু ক্ষারীয়। আমাদের যখন খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যের কণাগুলো দাঁতের ফাঁকে লেগে হচ্ছে অম্লীয় হয়। এই অম্লটা হচ্ছে আমাদের দাঁতের ক্ষয় সৃষ্টি করে। তো আমরা যদি ব্রাশ করি তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের, এখানে যেহেতু ক্ষার দিয়ে পেস্টটা তৈরি, অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়ায় প্রশমন বিক্রিয়া হয়, ফলে আমরা অ্যান্টি যেগুলা বিভিন্ন ব্যাকটেরিয়া আছে যা দাঁতের ক্ষতি করে, সেগুলো থেকে আমরা দাঁতকে রক্ষা করতে পারি। সর্বোপরি আমরা অ্যাসিডিটির ক্ষেত্রে, অ্যাসিডিটি সমস্যা হলে, পেটে যদি অ্যাসিডিটির সমস্যা হয়, আমরা অ্যান্টাসিড খাই অথবা মিল্ক অফ ম্যাগনেসিয়া খাই, যেটা অ্যান্টাসিড বললেই সবাই চেনে। এই অ্যান্টাসিড হচ্ছে মূলত ক্ষারীয়, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি হতে পারে। এগুলো খেলে হয় কি, আমাদের পাকস্থলীতে, যেটা পাকস্থলীতে তো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তার সাথে এই ক্ষারের বিক্রিয়ায় হচ্ছে প্রশমন বিক্রিয়া হয়, ফলে আমরা অ্যাসিডিটি থেকে রক্ষা পাই। আর মাটির উর্বরতা বাড়াতেও কিন্তু ক্ষারের ব্যবহার হয়। অর্থাৎ অনেক সময় মাটিতে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে উর্বরতা নষ্ট হয়, তখন আমরা যদি চুন বা হালকা অন্য কিছু সার ব্যবহার করি, ধাতব সার ব্যবহার করলে ক্ষারের পরিমাণ বেড়ে যায়, ফলে উর্বরতা বাড়ে। শেভিং ফোমেও আমাদের ক্ষারটা ব্যবহার করা হয়। সাবধানতা, তবে ক্ষারের অনেক ব্যবহার থাকলেও কিছু সাবধানতাও থাকে। যেমন ক্ষারেতে দীর্ঘক্ষণ কাপড় কাচলে হাত খসখসে হয়ে যেতে পারে, তাই হাতে রাবারের মোজা ব্যবহার করা উচিত। ক্ষার, যেহেতু ক্ষার এবং অ্যাসিড দুটোই কিন্তু ক্ষয়কারী, এখন কেউ যদি দীর্ঘক্ষণ ক্ষার মধ্যে ডিটারজেন্ট বা সাবান দিয়ে হাত দিয়ে কাপড় কাচে, তখন এই হাতটা খসখসে হবে, এটাই স্বাভাবিক। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। তোমাদের জন্য বাড়ির কিছু কাজ আছে, যেমন ক্ষারক কাকে বলে, 3টি ক্ষার ও ক্ষারকের নাম সংকেত লিখো। সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক, কথাটি ব্যাখ্যা করো। ক্ষারের ব্যবহার লিখো। তো এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে যদি পারো খাতায় লিখতে পারো, অথবা মগজের ভিতরে একটু করে নাও যায় পারি কিনা। ক্ষারক কাকে বলে, ক্ষার কাকে বলে, ক্ষারক ক্ষারকের পার্থক্য কি, সংকেত কি, তারপরে যেটা ব্যাখ্যা করতে বললাম, সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক, ব্যাখ্যা করবা। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটি যারা যারা শেষ পর্যন্ত দেখেছো, তাদেরকে অনেক 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 ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।